পাতলা ঠোঁট ও সোজা সুগঠিত নাক যা মুখের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ডান কানে নাইফ আকৃতি একটা ব্ল্যাক ইয়াররিং। ঘন কালো সিল্কি চুলগুলা কপালের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। গভীর কালো মনির চোখে যেন রহস্যের দ্বার। ওই চোখ যার দিকে তাকাবে সে যেন হারিয়ে যাবে গভীর রহস্যময় সমুদ্রে। জিম করা দীর্ঘ ও সোজা দেহাবয়ব যা তাকে অন্যদের চেয়ে অনায়াসে আলাদা করা যাবে। গাড়ি ড্রাইভিং করছে তার অ্যাসিস্ট্যান্ট নাভিদ। হঠাৎ তার ফোন বেজে ওঠায় যুবকের কালো কুচকুচে ভ্রুজোড়া কুঁচকে গেল, তবে কিছু বলল না। নির্বিকার ভঙ্গিতে বসে থাকলো। নাভিদ একবার পিছনে ঘুরে তার বসকে দেখে ফোনটা রিসিভ করলো। হ্যাঁ সমীর, বলো। অপর প্রান্তে থেকে কথা শোনা গেল। সমীর নামের ছেলেটাও আমতামতা করে বলতে শুরু করলো। স্যার, একটু পুলিশ স্টেশনে আসা দরকার ছিল। এমন এক কথা শুনে নাভিদের ভ্রুজোড়া কুঁচকে গেল। সে বিরক্তির সাথে বলে ওঠে, আমতা আমতা না করে যা বলার স্পষ্টভাবে বলো। ছাগলের মতো ম্যাম করো না। থেকে থেকে সমীর নামের ছেলেটি একটু গলা ছেড়ে আতঙ্কিত কণ্ঠে বলতে শুরু করলো। স্যার নামে এক মেয়ের মা ডায়েট কেস করতে এসেছেন প্রমাণসহ। বুরহান স্যার তার সাথে কথা বলছি। যদি একটু তাড়াতাড়ি আসতেন ভালো হতো। নাই খবর অনেক দূর এগিয়ে যেতে পারে। নাভিদ কল লাউড স্পিকার দিয়ে কথা বলছিল, যার জন্য পিছে বসে থাকা যুবক সবই স্পষ্টভাবে শুনতে পেল। নাভিদ কি বলবে জানার উদ্দেশ্যে সে পিছে ঘুরে তাকালো। যুবকটি শুধু গম্ভীর এবং বজ্রকণ্ঠে একটা শব্দ উচ্চারণ করল। গাড়ি ব্যাক কর। নাভিদ সাথে সাথে গাড়ির স্টিয়ারিংয়ের হুইল ঘুরালো। সে এখন ভাবতে থাকলো, কে এই মেয়ে? সে কি জানে না সে নিজে যেচে পড়ে সিংহের ডোবায় এসেছে? আর সিংহের ডোবায় থেকে কি কেউ কখনো সুস্থ স্বাভাবিকভাবে ফিরতে পারে নাকি, বা পেরেছিল? না, পারে না। মেয়েটার কপালে যে কি আছে এটা ভেবে নাভিদের মেয়েটার জন্য দুঃখ লাগলো। পুলিশ স্টেশন, রাত 11:47 ঘরে। ঘন কালো মেঘে ঢেকে যাওয়া আকাশের মতোই তার আগমন হলো। চারপাশে পরিবেশে যেন অদ্ভুত একটা অস্থিরতা ছড়িয়ে পড়ল। দূর থেকে ভেসে আসা তার পায়ের ভারী আওয়াজ ক্রমশ স্পষ্ট হয়ে উঠল। তার পায়ের ধাপগুলো মাটি যেন অনুভব করতে পারছে, ভারী দৃঢ় এবং নির্ভীক। যখন সে প্রবেশ করলো কেউ কথা বলার সাহস করলো না। আবার অনেকে আশ্চর্য হয়ে তাকিয়ে আছে এত রাতে এখানে তার উপস্থিতি দেখে। তার দৃষ্টি পড়ার সাথে সাথে সবাই চোখ নামিয়ে ফেলল। সবাই তাকে দেখে এমন চোখ নামিয়ে মাথা নত করায় যুবকটি মনে মনে বাঁকা হাসল, কিন্তু তার সে হাসি কেউই দেখতে পেল না। ওসি বুরহান আহমেদ যেন তার আগমনের অপেক্ষায় ছিলেন। তার আসার সাথে সাথেই চেয়ার ছেড়ে উঠে সালাম দিল। সে জানে এই বান্দা তার সালামের জবাব কখনোই দেবে না, তাও সম্মান জানাতে এইটুকু করা। মিস্টার উমায়ের কায়সার, প্লিজ সিট। ওসি বুরহান আহমেদের মুখে নিজের নাম শুনে উমায়ের এমনভাবে তাকালো যেন সে দৃষ্টি দিয়ে তাকে ভস্ম করে দেবে। তার চোখে এক ধরনের শীতল তেজ যেন মুহূর্তে বাতাসের উষ্ণতা কেড়ে নিল। ওসি বুরহান সাহেবের কণ্ঠ শুকিয়ে এলো, যেন কেউ তার কলেজের সমস্ত পানি শুষে নিয়েছে। হঠাৎ করেই তার তীব্র তৃষ্ণা পেল, গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেল। তিনি কিছু একটা বলার চেষ্টা করলেন, কিন্তু জিহ্বা দিয়ে যেন মুখের ভেতরে তালা লেগে গেছে। ঠিক তখনই বজ্রের মতো গমগমে কণ্ঠস্বর কানে আঘাত হানল। আমি এখানে খোঁজ গল্প করতে আসিনি যে বসতে হবে, আর বসতে হলেও আমাকে কারো কাছ থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন লাগে না। আমার যে প্রয়োজন তুমি আদায় করে নিতে জানি। সরি স্যার, ভুল হয়ে গেছে। এত কথা আমার পছন্দ না, কাজের কথা আসেন। কোথায় সে মেয়ে? উমাইরের কথা শুনে বুরহান সাহেব কিছুক্ষণ আগের ঘটনাগুলো মনে পড়ে গেল। কিছুক্ষণ পূর্বে ওসি বুরহান আহমেদের কথা শুনে অনিদ্রিতার রাগ যেন আরও বেড়ে গেল। তাহলে যেখানে আপনি নিজেকেই বাঁচাতে পারবেন না, তো অন্যদের কিভাবে নিরাপদ নিশ্চয়তা করবেন? তো এতই যখন নিজের জানের মায়া, তাহলে আপনি বাসায় বসে থাকেন এখানে কি? ওসি বুরহান এতক্ষণ ধৈর্য ধরে কথা বলছিলেন, কিন্তু অনিদ্রিতার তাচ্ছিল্যপূর্ণ কথা শুনে মেজাজ হারিয়ে ফেলেছিলেন। টেবিলে ভারী থাপ্পড় দিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন তিনি। হ্যাঁ মেয়ে, এতক্ষণ ভালো করে কথা বলেছে, ভালো লাগছে না তাই না? আমার প্রাণের মায়া আছে, তোমার তো নাই। তো যাও না, তার সাথে সামনাসামনি যে তাকে ধরে নিয়ে আসো। অনিদ্রিতা ওসির এমন আচরণে বিরক্ত হয়ে গলা শক্ত করে বলল, তো আপনি এত কিছু যখন বললেন, তখন এবার আমাকে তার পরিচয়টা দিয়ে ধন্য করবেন কি? কায়সার উমায়ের তার নাম। কায়সার ওয়াসিম মাহমুদের একমাত্র ছেলে।
প্রথম নামটা শুনে অনিদ্রিতার ভ্রু কুঁচকাল না, কিন্তু পরের নামটা শুনে যেন তার শরীর সব রক্ত এক মুহূর্তের জন্য থমকে গেল। চোখ বিস্ফোরিত হয়ে গেল এক পলকের জন্য। কিছু একটা মনে পড়ে গেল, যেন এক সেকেন্ডও দাঁড়ালো না সে। যেভাবে তড়িঘড়ি করে এসেছিল ঠিক সেভাবেই পেছনে ফিরে ছুটে বেরিয়ে গেল। ওসি বুরহান আহমেদ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। কি হলো? এতক্ষণ তো সে একটুও ভয় পাচ্ছিল না, বরং সাহস দেখাচ্ছিল, কিন্তু এই মুহূর্তেই তার নাম শোনার পর কেন হঠাৎ এমন প্রতিক্রিয়া? তিনি পেছন থেকে ডাক দিলেন, কিন্তু অনিদ্রিতা একবারও থামল না, এক মুহূর্তের জন্য পেছনে ফিরে তাকালো না, যেন দাঁড়ালেই তার জীবনে ভয়ঙ্কর কিছু ঘটে যাবে। ওসি বুরহান আহমেদের অন্যমনস্ক ভাব দেখে উমাইরের ভেতরে বিরক্তি আর রাগ একসঙ্গে জ্বলে উঠল। এমনিতেই তার রাগ সবসময় নাকের ডগায় থাকে, সামান্য কিছুতেই মাথার ভেতর যেন আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। সে আর সহ্য করতে পারল না, টেবিলের ওপর জোরে একটা থাপ্পড় বসিয়ে দিল। থানার ভেতর ধাতব শব্দ প্রতিধ্বনি হলো, যেন দেয়ালগুলো কেঁপে উঠল। বুরহান আহমেদ তো বটেই, আশেপাশের কজন অফিসার চমকে উঠল। উমায়ের দাঁতে দাঁত চেপে ঠান্ডা কণ্ঠে অথচ হুমকি সুরে বলল, আই আস্কড ইউ সামথিং। বুরহান আহমেদ গলা শুকিয়ে আসা ঢোক গিলল, তারপর দ্রুত বলল। উমায়ের কথাটা শুনে সামান্য থমকালো, তার কপালের ভাঁজ গভীর হলো। রাগ হলো, তবে সেটা সে চেপে রাখলো। সংযত স্বরে আবার প্রশ্ন করল, সে মেয়ের নাম কি? বাসা কোথায়? কিছু জানেন? সে শুধু নামটাই বলেছে, অনিদ্রিতা তার নাম, আর সে এই শহরে নতুন। উমায়ের নামটা মনে মনে কয়েকবার আওড়ালো। অনিদ্রিতা। একটা অদ্ভুত অনুভূতি তার ভেতর উকি দিল, তবে সেটা পাত্তা না দিয়ে সে আবার বলল, তাই আপনাকে হয়তো না চিনেই ভুল করে ফেলেছে। উমায়ের ঠোঁট শক্ত হলো, গলায় ঈষৎ বিদ্রুপ ফুটে উঠল। ভুল না, একটু বেশি সাহস দেখিয়ে ফেলেছে। কেমন দেখতে ছিল সে? প্রশ্নটা শুনে বুরহান আহমেদ সামান্য ঘাবড়ে গেল। সে কি আর মেয়েটাকে এত খুঁটিয়ে দেখেছে? কিন্তু এখন যদি সঠিক বর্ণনা দিতে না পারে, তাহলে আজ নিঃশ্বাস যা নেওয়াটাই কঠিন হয়ে যাবে। সে মনে করার চেষ্টা করলো। মেয়েটার উচ্চতা 5 ফুট 1-2 ইঞ্চি হবে, দেখতে হালকা গোলুমুলু, গোলগলা, মুখ হালকা হলুদ দাভাস, ফর্সা। সাধারণ কোনো ঘরের মেয়ে মনে হয়, তার পোশাক দেখেই সেটাই বোঝা যাচ্ছিল। বলে একটু থামলো, তারপর স্মৃতি হাতড়ে আবারও বলল, চোখের আকার একটু ছোট, কিন্তু অভিব্যক্তি তীক্ষ্ণ। কথা না বললেও চোখে যেন অনেক কিছু বলে দিচ্ছে। চোখের নিচে হালকা ডার্ক সার্কেল ছিল, ছোট হালকা ফুলা নাক, সরু ও সূক্ষ্ম, যেন নিখুঁতভাবে খোদাই করা। আর সবচেয়ে আলাদা যেটা, সেটা হলো তার বাম চোখের পাতায় একটা তিল, আর গালের নিচেই 2টা তিল ছিল। উমায়ের চুপচাপ শুনছিল। বুরহান আহমেদ শেষ করতে এক মুহূর্ত চোখ বন্ধ করল। মেয়েটার বর্ণনা শুনে তার মনে হলো একবার দেখলে হয়তো আবারও তাকানোর ইচ্ছে হবে। অদ্ভুত এক আকর্ষণ আছে, কিন্তু এই মুহূর্তে আকর্ষণ নয়, রাগেই তার শরীরে প্রভাবিত হচ্ছে। সে কোনো মন্তব্য না করে শুধু গটগট করে থানার বাহিরে বেরিয়ে গেলেন। তবে মনে মনে একটাই শপথ নিল, এই মেয়েকে তো সে দেখে নেবে অবশ্যই। কিন্তু তার মনের এক কোণায় একটা প্রশ্ন খচখচ করছিল। কিছু একটা যেন ঠিক মিলছে না, কিন্তু কি সেটা ঠাহর করতে পারলেন না, অথবা হয়তো করতে চাইলেন না। অনিদ্রিতা বাসায় এসে প্রথমে এত শীতের মাঝেও স্নান করতে গেল। ঠান্ডা জল তার শরীরের উপর পড়ে একে একে সমস্ত ক্লান্তি যেন চলে যেতে শুরু করলো। স্নান শেষে সিক্ত শরীর নিয়ে বিছানায় এসে শুয়ে পড়ল। মাথা তুলতে না পেরে সোজা শরীর এলিয়ে দিল বিছানায়। চোখে অস্বস্তি অনুভব করতে লাগলো, মনে হচ্ছে শরীরটা একে একে নিস্তেজ হয়ে পড়ছে, অবশ হয়ে যাচ্ছে। সে চোখ বুজে গভীর শ্বাস নিল। সে যেন সারা দিনের ক্লান্তি এক নিঃশ্বাসে গলে মিশে যায়। মনে মনে ফিরে গেল আজকের দিনের প্রতিটি ঘটনার কাছে। এক এক করে সব কিছু যেন স্পষ্ট হয়ে উঠতে লাগলো। শহরের এক জনমানবহীন গলির শেষ প্রান্তে ভাড়া থাকে সে। এই এলাকায় সন্ধ্যার পর থেকেই নেমে আসে এক ধরনের নিস্তব্ধতা। মানুষের আনাগোনা কমে আসে। সকাল থেকে বিকেল পর্যন্ত সে কাজ করে এক ক্যাফেতে, যেখানে কাজ জুটেছিল এক কলেজের বান্ধবীর মাধ্যমে। সে তার কাজিনদের ক্যাফেতে কাজের সুযোগ করে দেয়, আর তারপরে সে নিজের খরচ সামলাতে 2টো টিউশন নেওয়ার সিদ্ধান্ত নেয়। আজও
প্রতিদিনের মতো ব্যস্ততা শেষে ক্লান্ত শরীরে নিয়ে বাসায় ফিরছিল। একটু বিশ্রাম নিয়ে আবার বেরিয়ে পড়ে টিউশনি পড়াতে। কিন্তু আজ একটু বেশি দেরি হয়ে গিয়েছিল। পড়ানো শেষে বেরিয়ে দেখে রাস্তায় গাড়ির চিহ্ন মাত্র নেই। এই এলাকায় এমনই হয়, রাতে যানবাহন পাওয়া বেশ কঠিন। তাই হাঁটতে হাঁটতে বাসার পথে রওনা দেয়। রাতের শহর তখন নিস্তব্ধ, বাতাসে এক অদ্ভুত থমথমে অনুভূতি। অনিদ্রিতা দ্রুত পায়ে হাঁটছিল নিজের বাড়ির দিকে। দিনের শেষ প্রহর হওয়ায় রাস্তায় লোকজনের চলাচল অনেকটাই কমে গেছে। তার বাড়িগুলির একেবারে শেষ প্রান্তে, যেখানে আর কেউ থাকার কথা নয়। বাড়ির পেছনে ঘন জঙ্গল, অন্ধকারে যেখানে কিছু দেখা যায় না। বাড়ির দরজায় পৌঁছানোর আগ মুহূর্তে আচমকা তার কানে এলো এক অস্বাভাবিক শব্দ। শুকনো পাতার উপর কারো ভারী পায়ের চাপ, যেন কেউ টেনে হিঁচড়ে কিছু একটা নিয়ে যাচ্ছে। মুহূর্তে তার পা থমকে গেল। সিঁড়ি দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল শরীরে জুড়ে। শব্দ ঠিক কোথা থেকে আসছে বোঝার জন্য সে চারিপাশ তাকালো। কৌতূহল বাঙালির সহজাত স্বভাব, আর অনিদ্রাতাও তার ব্যতিক্রম নয়। ধীরে ধীরে সে জঙ্গলের দিকে পা বাড়ালো। নিঃশব্দে এগিয়ে গেল শব্দের উৎসের দিকে। একটু সামনে গিয়ে ঘন পাতার আড়াল থেকে উঁকি দিতেই দেখল জঙ্গলের ভেতরে কয়েকটি গাড়ি রাখা। তার ভেতরটা দুলে উঠল। এত রাতে এই নির্জন স্থানে গাড়িগুলো কেন? আর তখনই যা দেখল তার জন্য মোটেও প্রস্তুত ছিল না। গাড়ির সামনে কয়েকজন লোক দাঁড়িয়ে আছে, তাদের চোখে মুখে একটা নির্মম নিষ্ঠুরতা। একজনকে মাটিতে ফেলে রাখা হয়েছে, কাতরাচ্ছে সে, সাহায্যের আকুতি ফুটে উঠেছে তার চোখে। তারপর ঠান্ডা মাথায় বন্দুক ঠেকিয়ে তাকে ঝাঁঝরা করে দিল। মুহূর্তের মধ্যেই গুলির শব্দে কেঁপে উঠল নীরব রাত। মাটিতে লুটিয়ে পড়ল মানুষটা, নিথর প্রাণহীন। অনিদ্রিতার শরীর ভয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল, কিন্তু প্রাণপণে মুখ চেপে ধরে শব্দ আটকানোর চেষ্টা করলো। এতটুকু ভুল হলেই সেও সেই মৃতদেহের পাশে পড়ে থাকতো। হাত কাঁপছিল, তবু পার্স থেকে ফোনটা বের করে দ্রুত ভিডিও করতে লাগলো। কিছু প্রমাণ হাতে রাখতে হবে, নইলে কেউ বিশ্বাস করবে না। তারপর আর দেরি করলো না, ধীরে ধীরে পিছু হটে যতটা সম্ভব নীরবে, আর তারপর দৌড়। যত জোরে পারলো ছুটতে লাগলো পুলিশের দিকে। এক মুহূর্ত ভাবার সময় নেই, কিন্তু পুলিশ স্টেশনে গিয়েও সে পেল এক অপ্রত্যাশিত ধাক্কা। অভিযোগ জানানোর পর যখন ওসির মুখ থেকে অপরাধীদের নাম শুনলো, তখনই বুঝতে পারলো সব শেষ। কারণ সেই নাম সে আগেও শুনেছে, এবং এই মুহূর্তে ওসি হয়তো তাদের খবর পাঠিয়ে দিয়েছে। তার সন্দেহ আরও দৃঢ় হলো যখন এক কনস্টেবলকে চোখের ইশারায় কিছু ইঙ্গিত করতে দেখল। এক মুহূর্ত অপেক্ষা না করে সেখান থেকে বেরিয়ে এলো সে। এখন তার একটাই চিন্তা, নিজেকে রক্ষা করা। রাতের অন্ধকারে একলা বসে অনিদ্রিতা ভাবছিল সবকিছু। এখানে থাকলে বিপদ অনিবার্য। একটাই পথ খোলা, এই বাসা ছেড়ে চলে যেতে হবে যত দ্রুত সম্ভব। চোখের পাতা ভারী হয়ে আসছিল। ক্লান্তি আর ভয়ের ঘোরে কখন যে ঘুমিয়ে পড়ল সে নিজেও জানে না। এইদিকে উমায়ের ডুপ্লেক্স একটি বাসার সামনে গাড়ি থামায়। মাঝ রাস্তায় তার অ্যাসিস্ট্যান্ট নাবিদ নেমে গিয়েছে, কারণ সে রেগে থাকলে একা থাকতে পছন্দ করে। কোনো রকম গাড়িটি পার্কিং করে গট গট করে হেঁটে বাসায় ঢোকে। দোতলায় তার রুমে যেয়ে জ্যাকেট অনেক আগেই খুলে ফেলেছে। গায়ে শুধু এখন তার একটা ব্ল্যাক শার্ট, সেটা খুলে ছুঁড়ে ফেলল। ওয়াশরুমে যেয়ে শাওয়ার ছেড়ে দিয়েছে। আজ যাকে সে মেরেছে সে তার অফিসের একজন কর্মী ছিল, কিন্তু তার উপর নজর রেখে তার শত্রুদের কাছে তার গোপন কিছু তথ্য দিতে চেয়েছিল, আর সেই ফাইলে সেটাই ছিল। আর তার কাছে বেঈমানদের কোনো ক্ষমা নেই। মাথা ঠান্ডা হওয়ার পর শাওয়ারটা শেষ করে ধীরে ধীরে গায়ে তোয়ালে জড়িয়ে বের হলো। কক্ষের উষ্ণতা তাকে আরও একটু আরাম দিতে শুরু করলো। কিছুক্ষণ পর ট্রাউজার আর টি শার্ট পরে এক হাতে সিগারেট ধরালো, অন্য হাতে ফোনটা তুলে কাউকে কল দিল। ফোনের ওপাশ থেকে কয়েক সেকেন্ড পর এক পরিচিত কণ্ঠ ভেসে উঠল। হ্যাঁ বস, বলেন। তাকে খুঁজে পেয়েছিস? এবার ওপাশ থেকে বেশ কিছুক্ষণ নীরবতা নেমে এলো। কানে আছড়ে পড়ল শ্বাসরুদ্ধ কিছু মুহূর্ত। শেষে এক টানে উত্তর এলো, না বস, আজও তো তার কোনো খোঁজ পাইনি। উমায়ের হাতের পাশে থাকা ফুলদানিটা রেগে জোরে আছাড় মারে। বজ্রকণ্ঠে হুঙ্কার দিয়ে বলে উঠল, সামান্য একটা মেয়েকে খুঁজতে তোদের এত মাস সময় লাগে, ইডিয়েট! ওপাশ থেকে বডিগার্ডদের লিডার ল্যাথ বলে যুবকটি তার এমন কণ্ঠের কথা শুনে হয়তো কিছুটা কেঁপে উঠল। তারপর নিজেকে সামলে কিছুটা কণ্ঠে দৃঢ়তা এনে বলল, স্যার, মেয়েটার নাম পরিচয় পরিবর্তন করে রয়েছে, তা না হলে আমরা এতদিন ঠিকই তাকে খুঁজে পেয়ে যেতাম। পরিচয় পরিবর্তন করে কোথায় কোন গুহায় লুকাবে, আমিও তাই দেখব। তোর আবার ওর বাসায় যা। ওর বন্ধুরাই আত্মীয় স্বজনদের কাছে এবার যেভাবেই হোক তার ছবি আমার চাই। স্যার, ওনার আত্মীয় স্বজন বলতে তেমন কেউ নেই, এবং তার কাছে কোনো বন্ধুও ছিল না, তাই তাদের কাছে থেকে তার ছবিও পাওয়া যাচ্ছে না।
পাওয়া গেলে হয়তো তার বাসায় পাওয়া যাবে। উমায়ের সিগারেট এক টান দিয়ে মুখ থেকে ধোঁয়া বের করে কিছুটা একটা ভেবে বলল, তোরা আরেকটা কাজ কর, এমন কিছু একটা কর যাতে ওর বাবা মা বাসার বাইরে যায়। এরপরে কি করতে হবে আশা করি তা বলতে হবে না। জি স্যার, বুঝতে পারছি। উমায়ের কল কেটে ফোনটা ট্রাউজারের পকেটে রেখে বারান্দায় দাঁড়িয়ে বাইরের পরিবেশ দেখতে থাকে। আর যখন দেখলো সিগারেটটা শেষ হয়ে গেছে তখন সেটা স্ট্রেতে ফেলে আবার একটা ধরালো। উমায়ের ভাবতে থাকে শালার মেয়ে মানুষ মানেই ঝামেলা, তার এই জন্যই সে মেয়ে মানুষ তার অপছন্দের প্রথম তালিকায়। আবার আজকে নতুন এক মেয়ে নামের ঝামেলা এসেছে তার নামে কেস ঠুকতে, আর একটু দাঁড়ালে সেই তাকে তার বন্দুকের গুলি দিয়ে ঠুকে দিত।